সুরভি নাকি ভারতের ত্রিপুরায় ঢুকেছে, ভারতের পুলিশ তাকে খুঁজছে, সে দিল্লি থেকে ভিসা নিয়ে মেহেদির মতো ইউরোপ যাওয়ারও চেষ্টা করছে, এরকম কথাও শোনা যাচ্ছে। আসলে মূল ঘটনাটা কি জানবো তরুণ দাদার কাছ থেকে। তরুণ দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একই সাথে স্বাগত রাশেদ হায়দার ভাইকে। ধন্যবাদ সাব্বির তোমাকে। নমস্কার। দাদা আমি এখনই শুরুতে আপনার কাছে গতকাল যেতে চাই দাদা হ্যাঁ আমি শুরুতে আপনার কাছে যেতে চাই ভারত পুলিশ এই মুহূর্তে সুরভিকে খুঁজছে সমগ্র ভারতে, বিশেষ করে গোয়েন্দারা। হ্যাঁ আসলে কাহিনীটা কি? টোটাল বিষয়বস্তুটা আপনি যদি একটু জানাতেন। কাহিনীটা যদি সত্য হয় তাহলে পরে আমি বাঁচলাম, আর কাহিনীটা যদি মিথ্যা হয় তাহলে আমার ভবিষ্যতে আমার কোনো কথাই ওরা শুনবে না। আচ্ছা। এখন এই আমি যে একটা যে পেলাম, ফেসবুক পোস্ট একটা পেলাম, সেখানে হ্যাঁ। দেখা যাচ্ছে সে নাকি সে আসেইনি, সে পরীক্ষা দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন আচ্ছা। হলো, ত্রিপুরা পুলিশ তাহলে আমাকে কনফার্ম করলো কি করে যে সে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে একটা চিঠি নিয়েছে? আমি ওকে। কি বলেছিলাম, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের চিঠি নিয়ে তাহলে পরে হয় ও যদি প্লেনে যায় তাহলে পরে প্লেনে ওকে এয়ারপোর্টে ধরবে, ট্রেনে গেলে হুম। ট্রেনে ধরবে। আর যদি পকেটে, ওদের তো পয়সার অভাব নেই জুলাই সন্ত্রাসীদের, ওরা কি করবে, হুম। ওরা একটা গাড়ি ভাড়া করে ওরা সোজা দিল্লি চলে যাবে। কারোর কারোর মানে ধরার ক্ষমতা নেই। 3 দিন সময় লাগবে, 6,000 কিলোমিটার যেতে 3 দিন সময় লাগবে। 6,000-এর বেশি হবে ত্রিপুরা থেকে, কলকাতা থেকে 6,200 কত। তো মেহেদির ব্যাপারে বলেছিল। ত্রিপুরা পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিশ দিতে পারেনি। এটা কিন্তু ঘটনা। আচ্ছা, মেহেদির বেলায় ত্রিপুরায় কিন্তু কোনো এই হোটেল ধরনের বাকি অনেক নেই। তথ্য এসেছিল। মেহেদির বেলায় এই ধরনের অনেক তথ্য এসেছিল যে না, ও দিল্লি যায় নাই, হুদাই মিথ্যা কথা, হ্যান ত্যান। পরে দেখা গেল কি কান ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাশেদ ভাই, আপনি তো অবগত আছেন বিষয়টা সম্পর্কে। তো আমরা মেহেদিকে তো হোটেলে পেয়েছিলাম, কিন্তু এই জুলাই সন্ত্রাসী সুরভি তো হোটেলে থাকবে না, এ তো থাকবে জঙ্গিদের আখড়ায়। কারণ এ কিন্তু পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন, খুব চালাক একটা মেয়ে, একেবারে জঙ্গিদের দ্বারা ওয়েল ট্রেন্ড একটা মেয়ে। তো এই নারী ত্রিপুরায় ঢুকে যদি আবার ইতিমধ্যে বেরো হয়ে আসে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই জুলাই সন্ত্রাসীরা ভিসা পায় কিভাবে? ধন্যবাদ এইটা সাব্বির নিয়ে তোমাকে। আসলে জুলাই আমারও প্রশ্ন। সন্ত্রাসীরা এবং ভিসা পায় কিভাবে সেটা না, ভিসাটা হয়তো আরো আগে নিয়ে রেখেছে, বা তোমার একদম স্বীকার করো চাই অস্বীকার করো, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ থেকে শুরু করে দুই দেশের ইমিগ্রেশনেই তোমার পয়সাকর কিছু লোক আছে। আবার এটা একটা জিনিস আছে কি জানো, যেমন ভারতীয় এম্বাসি যেমন বাংলাদেশে আছে, বাংলাদেশ হুম। এম্বাসি ভারতে আছে, ওখানে কিছু লোকাল লোকজনকে চাকরি দেওয়া হয়। লোকাল মানে ভারতের এম্বাসি আছে, সবকিছু ভারতের, কিন্তু ওখানে আমাদের দেশে কিছু লোকাল লোক আছে। তেমনি আমার আচ্ছা। ভারতীয় কিছু লোকাল লোক আমাদের এম্বাসির চাকরি, এটা নর্মাল নিয়ম, কারণ বিভিন্ন কমিউনিকেশন অনেক কিছুর জন্য। ওইখানের মধ্যে এখন ভিসাটা যারা ইস্যু করে তারা কি সবাইরে চিনে? তুমি আমি হয়তো জুলাই সুরভিরে চিনি, কারণ আমি ডানা কাটা পরি, সেই গান মনে আছে নিশ্চয়ই, উনি স্কুল ড্রেস পরে যে গান গাইছিল। হ্যাঁ, 32 নম্বরের সামনে আমি ডানা কাটা পরি বলে ডান্স দিয়েছি। এই কারণে আমরা চিনি, কিন্তু সবাই তো সবাইরে চিনে না। সবাই কি চিনে? এখন আমি যদি কালকে যাই, যদি ভারতীয় এম্বাসিতে আমি দিলাম, পাসপোর্ট দিলাম যে আমার একটা ভিসা দেন, সে কি আর আমারে চিনে আমি কে কি নাকি? সে দেখবে আমি সব ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, ওকে ভিসাটা দিয়ে দিছে, সেভাবে ভিসা নিয়ে নিতে পারে। আর এছাড়াও তোমার এই কলকাতায় ইলেকশনের আগে কিন্তু আমাদের ওই যে দিদির পক্ষে কাজ করার জন্য কিন্তু অনেকেই গেছে, অনেক মৌলবাদীদের এখন কত জ্বালা। এখন ওই সময় যে ভিসাটা নিয়ে রাখা না, এই যে 1 মাস আগে, সেটা তুমি শিওর হবে কিভাবে? আর এই জঙ্গি এখানে একটা প্রশ্ন আছে, আমার এখানে একটা প্রশ্ন আছে, দ্বিধা বলতে পারেন। আমি এই বিষয়টা নিয়ে তরুণদাকে জিজ্ঞাসা করতে চাই যে দাদা, ও যদি এখন এম্বাসি ফেস করতে দিল্লিতে যায়, ইউরোপের এম্বাসি বলেন কিংবা যে কোনো এম্বাসি ফেস করার জন্যই তো ও যাবে, সেক্ষেত্রে ভারত সরকার বা ভারতীয় গোয়েন্দারা কি কি পদক্ষেপ নিয়েছে, বা ওর প্রোফাইলটা কি ওখানে দেওয়া আছে কিনা? আমি তোমার প্রথম প্রশ্নে আগে ফিরে যাই। প্রথম প্রশ্নে তুমি কি করেছিলে
যে আমি প্রথম প্রশ্নটা করেছিলাম যে জুলাই সন্ত্রাসী শুরু কি? মেয়েদিকে ধরা গেল, একে ধরা যাচ্ছে না কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। মেহেদী ছিল দিল্লিতে, আর ওকে, দিল্লিতে এটিএস, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডকে পেছনে লাগানো হয়েছিল, এটিএস। আচ্ছা। কিন্তু দিল্লি এটিএস আর ত্রিপুরা পুলিশ দুটোর হুম, মধ্যে তফাৎ হচ্ছে আকাশ পাতাল। আচ্ছা ত্রিপুরা পুলিশ হচ্ছে মোস্ট করাপ্টেড একটা পুলিশ আচ্ছা। আমাদের এখানে। মানিক সরকার প্রচুর ব্যবস্থা নিচ্ছে, অনেক মানে এও করছে, তোমার বিভিন্ন লোককে অ্যারেস্ট করছে, খারিজ করছে, পদ খারিজ করে দিচ্ছে। এই সমস্ত অনেক কিছু ত্রিপুরায় কিন্তু হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, তো আমরা জানি। টাকা ফলে হলে সব হয়। মানে টাকা থাকলে ওদের কাছে সব হয়। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে ও যদি কোনোভাবে দিল্লি পৌঁছায়, আমি ধরে নিলাম হুম খবরটা সত্যি, ধরে নিলাম হুম, ও যদি কোনোভাবে দিল্লি পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ও অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা। ও অ্যারেস্ট হয়ে যাবে এই কারণে যে ওর ওপরে দিল্লির পুরো নজর এখন রয়েছে। আর দিল্লির জুলাই সন্ত্রাসী যত আছে তাদেরকে যদি পায়, আগে তো হুম, মেহেদীকে ফেরত পাঠিয়েছিল, এবার মেহেদীর মতো কাউকে ফেরত পাঠাবে না। আগে তো বছর খানেকের জন্য জেলে ঠুসে দেবে, তারপর যা চিকিৎসা করানোর যেগুলো হয় আর কি, মানে সাধারণভাবে আর কি, ডান্ডা পার্টি যা সমস্ত হয় সে সমস্ত হবে, থেরাপি সবকিছু হয়। হ্যাঁ, এটিএস এর হাতে পড়লে। এবং মেহেদী একটা শুকনো চেহারা দেখে যে মারলি তো কানের গোড়া একটা মরে যাবে। তো শেষকালে একটা বিদেশি ওকে মেরে যে আমরা জায়গায় ওকে তাও ওকে যে জায়গায় তাও প্যান্ট থাবড়া খুলে তোবড়া মেরেছে, মেরেছে। ওকে যে জায়গায় প্যান্ট খুলে মেরেছে ও তো সাংবাদিকদের দেখাতে পারবে না, এটা তো আমরা জানি। না, ও তো বলেছিল আমি আমি দেশে গিয়ে সাংবাদিক বৈঠকে আমি কি করে জানাবো। তো সেই সাংবাদিক বৈঠক তো আমার চোখে পড়েনি, তোমাদের চোখে পড়েছে? না না, একদমই হ্যাঁ। পড়েনি। সে যা খেয়েছে, সে তাকে একটা চড় মেরেছিল, সেটাও বলেছে আমাকে অত্যাচার করা হয়েছে, আমাকে ধাক্কা দেওয়া, তার মানে কি চড় মেরেছে। আর এখানে পুলিশ যেটা করে সেটা হচ্ছে পশ্চাৎ দেশে এমন মারবে না, এমন মারবে, সে তুমি বসে পাতক্রিয়া করতে পারবে না 3 মাস, যেটা বাংলা দিল্লি ভাষায় না ঢাকা। অত্যন্ত কুৎসিত নয়। এই দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, যারা যারা করেছে তাদের কবলে এখন কিন্তু এইগুলোই জুটবে। তো তাহলে এখন দিন শেষে তো আপনার ওই দিন শেষে 2024 সালের নভেম্বরে করা আপনার ওই ভবিষ্যৎবাণী ফলে যাচ্ছে যে ওদের কাছে বঙ্গোপসাগর ছাড়া আর যাওয়ার কোনো জায়গা রইল না। আমি রাশেদ তিনদিকে ভাইয়ের কাছে ভারত আসতে ঘেরা চাই। ভাই, রাশেদ ভাই, তিনদিকে আহ, ভারত ঘেরা, তারপরে কাঁটাতারের বেড়া পড়ে যাচ্ছে, 45 দিনের মধ্যে সমস্ত বেড়া বসে যাচ্ছে। হুম, তারপরে এবার পালানোর আর কোনো জায়গা নেই। এবার এখান দিয়ে ঢুকতে হবে, আর নইলে বঙ্গোপসাগরে নৌকো নিয়ে ভাস, আর নইলে সাঁতার দিয়ে পার হ। সব থেকে সেফ, গতকালকে আমি বলেছিলাম ভাই পাকিস্তানে যা, ওখান থেকে দুবাইয়ের ফ্লাইট ধর, তোদের বেরিয়ে যায়। ভারতে আসার কি দরকার? আমি আপনার এই কথার যে এত সূত্র ধরে আমি একটু রাশেদ ভাইয়ের কাছে জানতে চাই। রাশেদ ভাই, হঠাৎ করে জুলাই আন্দোলনের সাথে উপর এত মানুষজন খেপে গেল কেন? যে মানুষরা একসময় এই জুলাই সন্ত্রাসীদেরকে সমর্থন করত, সেই মানুষগুলো এখন এদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে রীতির মতো জুতার মালা পরাচ্ছে। বিষয়টা আমাদেরকে একটু ব্যাখ্যা যদি করতেন, কাহিনীটা কি? দেখো, এটা নর্মাল, বিষয়টা নর্মাল। আচ্ছা এই আচ্ছা। জুলাই আন্দোলনটা ঘটাইছিল মুষ্টিমেয় কিছু লোক, যাদের কাছে পেট্রো ডলার ছিল, ওরা ঘটাইছিল। বাকিগুলো তো না বুঝা নামছে। ওই যে আমাদের আচ্ছা দেশে আচ্ছা। একটা কথা আছে কি জানো, যে একে হইছে উলাইল্লা বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। আহ মানে খাইয়া দেয় তো কাজ নাই, আচ্ছা ঢোল বাজাইতেছে। তো ওই যে আমি তোমার গতকালকে মানে তোমার একটা টক শোতে বলছিলাম যে ওই জাসদ এক সময় মিছিল করতো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো। আমরা তো বুঝতাম না, তো মজদুরের জায়গায় আমরা কইতাম দুনিয়ার মজনু এক হও লড়াই করো। গেল এক। দ্বিতীয় কাহিনী বলি, আমি যখন একদম ছোট, তখন ধরো আমি আর এই 3-4-এ পড়ি আমি।
ওই আচ্ছা সময় আচ্ছা। আমার এলাকায় ছিল রাশেদ কন্টিনিউ করো, আমি 2 মিনিট অফ করছি। আচ্ছা, জি জি জি। ওখানে কন্টিনিউ করো। শিয়াদের একটা ইমামবাড়া ছিল, শিয়া। আচ্ছা আচ্ছা তো মহরমের 10 তারিখে ওরা ওই যে চেইনের আগায় ছুরি টুরি দিয়া তারা পিঠ কাটতো, হাই হোসেন কইরা। ওইটা আচ্ছা। দেখতাম। এখন দেখা এরপরে যে মহরমের পরে এবার আমরা এলাকার পোলাপাইন মিললা, এখন আমরা তার ছুরি চাকু পাবো না, আর ওর ভয়ের না। বিষয়। তা আমরা করতে কয়েলের স্ট্যান্ড আছে না, কয়েলের স্ট্যান্ডের রশির মধ্যে বাইন্ধা, তা আমরা বুঝতাম তো না, বাস আমরা হাই হোসেন করি। কারো আচ্ছা। কারো পিঠে আচর মাচর লাগতো, শার্টটা ডয়ে পরে যায় ঘরে যায় তো মাইর, কিন্তু এত আহ, মজা। তো ডাবল জুলাই মাইর। মজা পাইছিল। এখন এরা এসে দেখছে যে ওমা এই মজার তো মজা না, মূল মজা তো অন্য কেউ লুইটা নিয়ে গেছে গা, পয়সার মালিক তো সাদিক কাইম বাবা তারা হয়ে গেছে গা, সার্জিস নাহিদ তাদের পেট বড় হয়ে গেছে গা, ওদের হুম। বাটন ফোন থেকে এখন আইফোন 17 স্পেশাল এডিশন ব্যবহার করতেছে, তাহলে তো নাই। সুতরাং খেপা শুরু। আর কিছু মানুষ যারা ভুল বুঝছিল, আগে বুঝে নাই, যখন এসে দেখছে ও বাবা এই আন্দোলন কইরা তো আমাদের লাভ হয় না, বরং দেশের আরো ক্ষতি হয়েছে, আমার ইনকাম কমে গেছে, আমার ইনকাম ছিল 1,500 এখন পড়ে গেছে 800। সবাই তো আরো যে রিক্সালার সেলুট রিক্সালার মতো সৌভাগ্যশালী না। যেমন ও না। জামাতের প্রোডাক্ট, ওরে রিক্সা চালাইছে জামাতে, এখন জামাত মাসে ওরে 50,000 টাকা বেতন দিয়া রাখছে, যে তুই খালি খেয়াল কোনো করে কাম কাজ দেখেন, কর। খেয়াল করে দেখেন ওরা কিরকম বাটপার। বলছে তোর রিক্সা চালানো ছাড়ার দরকার নেই, তুই রিক্সা রেগুলার চালাবি, তোর মাস গেলে যেটা পাওয়ার সেটা তুই পাইতে থাকবি। মানুষ তো হ্যাঁ জানে ও একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, প্রয়োজনে হয়তো কয়দিন পরে দেখবা যে হেরে এই যে 50,000 বা 1,00,000 টাকা যেটা মাসে বেতন দেওয়া, সেটাও দেখবা যে হয়তো হেরে ইয়ে দিয়া রাখছে, কি কয় তোমার এটারে, এই ইসলামী ব্যাংকের ডিরেক্টর বানায় রাখছে হেরে। অস্বাভাবিক জামাতের কিছু দ্বারা না। সব সম্ভব, আর বেতন তো দিব একটা। তো তো এগুলো তো সবার ভাগ্যে জুটে নাই। আর যাদের ভাগ্যে জুটে নাই তারা গেছে এক ক্ষেপ, তার মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাছে এখন পেট্রোল ডলার পকেটে আইতেছে না, তারাও খেয়ে হুম। পারিছে। আর সাধারণ পাবলিক তো আসলে ভুল বুঝতে পারছে যে কি ভুল তারা করছে, বাস এই জন্যই লাগে কালকে রয়েছে। দেখলাম আপনার অনুষ্ঠানে এসে একজন মাপ চাইলো, রীতিমতো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছিল সে সর্বপ্রথম হ্যাঁ, বাংলাদেশে। সে কে আসলে, তার পরিচয়টা যদি একটু বলতেন। উনি হচ্ছে যে এই হাইকোর্টের সিনিয়র লয়ার মহসিন রশিদ। আচ্ছা আচ্ছা উনি করেন হচ্ছে যে ইয়ের কি বলে এটারে, মুসলিম লীগের সভাপতি বর্তমান, আচ্ছা 2025 উনি সভাপতি হয়েছেন। তো উনি নিজে স্বীকার করছেন, উনি বলছে দেখেন ফ্যাসিস্ট শব্দটা সর্বপ্রথম আমি উচ্চারণ করছি শেখ হাসিনার বিরুদ্ধে, তবে আমি ওকে। এখন জাতির কাছে ক্ষমা চাই এই শব্দ উচ্চারণ করার জন্য, কারণ ডাক্তার ইউনূস যদি না আসতো আমি ফ্যাসিস্টের ডেফিনিশন কি এটা বুঝতাম না। ও আসার হারে পরে হারে টের পাইছি, হারে হারে টের এবং পাইছি। সে আরেকটা জিনিস বলছে, যে অনেকে বলে যে শেখ হাসিনা ডিক্টেটর ছিল, বলে যে উনি ডিক্টেটর হলে উনি ছিল মানবিক ডিক্টেটর, হুম। মানবিক ক্ষমতা গুণাবলী সম্পন্ন ডিক্টেটর। তার কারণ হচ্ছে উনি এই ডিক্টেটরশিপ কইরা আমার দেশের উন্নতি করছে, উনি এই ডিক্টেটরশিপ করে আমার দেশের রাস্তাঘাট আনছে, আমার গরিবের 2 বেলা খাওয়ার ব্যবস্থা করছে। উনি মানবিক ডিক্টেটর, আমার এই গণতান্ত্রিক ডিক্টেটর হচ্ছে মানবিক ডিক্টেটরের এই মুহূর্তে প্রয়োজন। তখন আমি বললাম যে আপনি কি বাহ। ভুল বুঝতে পারছেন, বলে যে অবশ্যই ভুল বুঝতে পারছি। যে উনি পরে উনি তুলনা দিলেন, বলে ডিক্টেটরশিপ অনেক রকম আছে, কয় চায়নার যে আছে সেও একজন ডিক্টেটর না, চায়না তো আরো হুম পার্টি আছে, কিন্তু উনি ওই বেটা ডিক্টেটর, কিন্তু ওই বেটা তো চায়নারে কোথায় তুলে নিয়ে গেছে, হুম আকাশে হুম তুলা। হুম। কয় সেটা রাইট। অন্য জায়গায় পারে নাই। আমেরিকার গণতন্ত্র আমেরিকার মতন, চায়নার গণতন্ত্র চায়নার মতন, ভারতের গণতন্ত্র ভারতের মতন, বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মতন। শুধু আমার রাশিয়ার কথা দেশের বলবেন না, উন্নয়ন। হ্যাঁ, রাশিয়ার কথা বলবেন না, ওখানেও তো দীর্ঘদিন একই ব্যক্তি শাসন করতেছে। একই যেই রাশিয়া 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা 19টা দেশ হয়ে গেল, সেই হ্যাঁ। সোভিয়েত ইউনিয়নকে পুতিন আইসা মেকানিজম হোক আর যেভাবে হোক হইতে আজকে ধরে রাখছে তো ক্ষমতাটা, সেই রাশিয়া কাজকে আবার তারা কোথায় তুলে নিয়ে গেছে। যে রাশিয়ায় যুদ্ধের একদম। কারণে কোভিডের কারণে রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়ার কথা, এক মহিলা পুরো অর্থনীতি ধরে ফেলছে, ধরে রাখছে না, রাখছে এই তো। যে ডিজি হেলথ অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা সম্পর্কেও কিছু কথা বলেছিল ওই ব্যক্তি, আমি একটু এটা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। গতকালকে যেহেতু শেখ হাসিনার প্রসঙ্গ আসছে, শেখ হাসিনার কাছে ক্ষমাও চেয়েছে ওই লোক এবং তিনি নিজের ভুল স্বীকারও করেছে। তা আমরা একটু এই বিষয়টা, যেহেতু লাইভটা আপনি করছেন কালকে,
তা আপনার আপনার কাছে তথ্য আছে, এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি। স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে বলছে যে ওই যে কোভিড এর যে ইনজেকশন গুলোর কথা, উনি সরাসরি বলছে ইনজেকশন গুলো তো আসে বাহির থেকে, হুম। এটা তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে এটা আসে। ওখানে কিন্তু 2 নম্বরি করার রাস্তা নাই, ওখানে 2 নম্বরি করার রাস্তা নেই। সুতরাং ওখান থেকে সরকার পয়সা দিবে, সেই পয়সায় মাল আসবে। দেখ, এই ইনজেকশন গুলোর কথা ভুলেই যাও। কোভিড এর সময় কি হয়েছিল, প্রথমে 20 লাখ ডোজ দিল ভারত বাংলাদেশ, এবং সেটা বিনা কষ্টে হ্যাঁ, বিনামূল্যে দিছে। ভারত দিছে, ওইটাই বলতে, ভারত দিছে কতটুকু, 20 লক্ষ। এরপরে রাশিয়া দিল আমাদেরকে,